আপনারা জানেন যে এই সময়টা আসলে আমাদের বায়ু তো এমনিতেই দূষিত সারা বছর, কিন্তু শীতের মৌসুমটাতে এটা ব্যাপক মাত্রায় দূষিত হয়। এই দূষিত হবার একটা বড় অনুষঙ্গ হচ্ছে আমাদের ইটের ভাটা, এবং এই ইটের ভাটার ৪,৫০০ থেকে ৫,০০০ মিনিমাম ন্যূনতম ইটের ভাটা আছে। ঢাকা শহরের চারপাশে এই তুরাগ, বালু নদী, শীতলক্ষ্যা, কুমিল্লার চারপাশ ঘিরে প্রায় ১৬০০-র মতো ইটের ভাটা আছে, বৈধ অবৈধ মিলিয়ে, এবং তারা প্রচুর পরিমাণ আপনার ধোঁয়া নিঃসরণ করছে। এইটা যেটা করছে যে আমাদের মতো উদীয়মান শহরের যে কনস্ট্রাকশন ওয়ার্ক আছে, আপনারা দেখবেন যে সেখানে বালুগুলো রাস্তার উপরে ফেলা হয়, ট্রাক ভরে রাতের বেলা এসে রাস্তার উপরে ফেলে দিয়ে যায়। এই বালুটা আবার পরের দিন মিস্ত্রিরা উঠায়ে আবার ভিতরে নেয়, কিন্তু বালুর কিছু অংশ সবসময় রাস্তায় থাকে, যেটা রিক্সার নিচে, গাড়ির নিচে বিভিন্নভাবে পড়ে 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 এটা আপনার একটা ধুলায় পরিণত হয়, শুকিয়ে যায়। সকালবেলা ৪টা-৫টার সময় যারা শহর পরিষ্কার করেন, যে সকল নগর কর্মী আছেন, পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা ঝাড়ু দেয় এই বালুটা। এই বালুটা ঝাড়ু দেবার পরে যেটা হয়, সেটা উপরের আকাশে গিয়ে জমে তাহলে, এবং শীতের সকালে আবার একটু কুয়াশা পড়ছে, তাহলে ফগ যেটাকে বলছি আমরা ইংরেজিতে, কুয়াশা, এইটা স্মোকের সাথে যোগ হচ্ছে, এর সাথে গাড়ির ধুলাবালি আছে, ধোঁয়া আছে, এইটা মিলে একটা স্মোক তৈরি করে, যে ধোঁয়া ধুলাবালির একটা সম্মিলিত দূষণ, যেটা প্রচণ্ড রকম শরীরের জন্য ক্ষতিকর। এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা বিশেষ করে এই সময়টাতে প্রচুর অসুস্থ হয়ে যায়। যারা অ্যাজমা রোগী আছেন, হাঁপানি রোগী আছেন, তারা এই সময়টাতে প্রচণ্ড কষ্ট পান। তারা ইনহেইলার এবং তারা যে ওষুধগুলো খান, সেটা দিয়ে তারা এটা কাভার করে না। এবং আমাদের হাসপাতালগুলোতে দেখবেন এই সময়টাতে প্রচণ্ড দূষণ রিলেটেড প্রচুর রোগী ভর্তি হয়, এবং এটা প্রতি বছরের একটা মৌসুমি বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। অতএব সেইখানে এই যে দূষণটাকে যে অ্যাড্রেস করা দরকার একটা সিস্টেম্যাটিক ওয়েতে, একটা ইন্ডাস্ট্রিকে আপনি যে এই মানে ইট বানানো, এই যে ইটের ভাটা তৈরি করার জায়গা থেকে আপনি যে একটা ব্লক বানানোর একটা পরিবেশ বান্ধব, প্রযুক্তি বান্ধব প্রক্রিয়াতে আসবেন, সেই পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি না। আমরা কিছু হুটহাট সিদ্ধান্ত মাঝে মধ্যে দেখতে পাই। হুট করে বললো যে ইটের ভাটা সব বন্ধ, ধরেন পার্বত্য চট্টগ্রামে সব ইটের ভাটা বন্ধ করে দিয়েছে, ২০০ প্লাস ইটের ভাটা আছে এবং সবগুলো অবৈধ। এটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এবং এইটা কোনোভাবে ওখানে চলতে পারে না। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে তো আবার হাজার হাজার মানুষ চাকরি করতেছে। তাহলে যে প্রক্রিয়া তৈরি না করলে, পুনর্বাসনের প্রক্রিয়া যদি আপনি তৈরি না করেন, ব্যবসায়ীদেরকে যদি আপনি একটা বিকল্প বিজনেসে মানে ইনফ্লুয়েন্স না করেন, সাহায্য না করেন, তাহলে এই প্রক্রিয়াটা কখনো সমাধানের দিকে যাবে না। আপনি হুটহাট করে এটা ২ মাস ৪ মাস বন্ধ করে রাখতে পারবেন, তারপরে যেটা হবে আবার লোকাল প্রশাসনকে ঘুষ দিয়ে, পলিটিশিয়ানদেরকে ঘুষ দিয়ে ইটের ভাটাগুলো আবার ফিরে আসবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই শীতকালীন দূষণটা ধরেন আগামী বৃষ্টি না হওয়া পর্যন্ত, মার্চ এপ্রিলে মুষলধারে বৃষ্টি না হওয়া পর্যন্ত এটা চলবে, সারা বছর ধরেই চলবে। কিন্তু শীতকালে আমরা বরাবরই বিশ্ব চ্যাম্পিয়ন থাকি। সারা পৃথিবীতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স যেটা আছে AQI-তে আমরা বরাবরই ইদার বেইজিংয়ের সাথে প্রতিযোগিতা করি, না হলে দিল্লির সাথে, তা না হলে ইসলামাবাদের সাথে। ৩-৪টা শহরের ভিতরেই আমরা থাকি, এবং অধিকাংশ দিন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন থাকি। এবং এটা এমন একটা খাত যে বিশ্ব চ্যাম্পিয়ন হইলে আপনাকে কেউ পুরস্কার দেয় না, আপনি কোনো গোল্ড মেডেল পাবেন না, কোনো পত্রিকাতে নিউজ আসবে না আপনাকে নিয়ে, কিন্তু আপনি এটার ভোগান্তির শিকার হবেন। তাহলে রাষ্ট্র হিসাবে আমাকে এই শীতকালীন জায়গাটাতে কিভাবে ব্যবসা বাণিজ্যকে সচল রেখে, মানে কোনো মানুষকে বেকার না করে, পরিবেশ বান্ধব প্রক্রিয়াতে ইটের ভাটাকে ট্রান্সফর্ম করে ব্লক চেইন বানানোর ব্যবসাতে নেওয়া যায়, সেই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ করা দরকার। সেক্ষেত্রে যদি আমার ব্যাংকের প্রণোদনা লাগে, একটা পার্টনারশিপ দরকার হয়, সেটা করা দরকার সরকারকে, এবং যৌথভাবে। পলিউশনের একটা কিন্তু ট্রান্সবাউন্ডারি ইফেক্ট আছে। গবেষকরা বলেছে যে বাংলাদেশের পলিউশনের 30%-এর জন্য ইন্ডিয়া এবং আপনার চায়না দায়ী। কারণ হচ্ছে যে আপনার বাতাসের যে ফ্লো সাগরমুখী, বঙ্গোপসাগরমুখী, এই পলিউশনটা ওখান থেকে আসছে। এবং ভারতে এই সময়টাতে আপনারা জানেন যে পলিউশনের একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে যে কারণে পলিউশন আছে, এই প্রত্যেকটা কারণ ভারতেও মানে মানে বিদ্যমান আছে। এর পাশে ভারতে আরেকটা কারণে পলিউশন হয়, সেটা হচ্ছে
নাড়াকুটা যেটাকে আমরা বলি, যে ধান গম কাটার পরে যে জিনিসটা থাকে মাটিতে, এইটা আপনার ভারতের জনগণ এটাকে পুড়িয়ে দেয়। আমাদের দেশের মানুষরা যেটা করে, পানি দেয়, পানি দিলে এটা পচে যায়, পচে যাওয়ার পরে যখন হাল চাষটা করে এটা মাটিতে মিশে যায়। কিন্তু ভারতবর্ষে পানির সংকট এবং কিছু কুসংস্কারে তারা বিশ্বাস করে, তারা এই নাড়াকুড়াটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এইটার কারণে একটা এক্সটেন্ডেড পলিউশনের এফেক্ট তাদের দেশে যেমন হয়, এটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশে হচ্ছে। তাহলে পলিউশনের সমাধান করবার ক্ষেত্রে আমাদের নিজস্ব যেমন মেকানিজম দরকার, একটা ট্রান্স বাউন্ডারি, একটা জয়েন্ট কয়েকটা দেশের সম্মিলিত প্রয়াসও দরকার, যেন আমরা সবাই নাগরিক আকারে এই দূষণ থেকে মুক্ত থাকতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী খুব গরিব মানুষ, কাপড় চোপড়ের সংকটে পড়েন এমন জনগোষ্ঠী ধরেন ন্যূনতম কয়েক কোটি হবেন, যাদের ভালো শীত কাপড় নাই। প্রতি বছর আমরা দেখি যে সরকার বেসরকারি উদ্যোগে বিভিন্ন এনজিও এবং মানবিক সাহায্য সংগঠন যারা আছেন তারা এই কম্বল দেয়, শীত কাপড় দেয়, কিন্তু আমরা বোধ করছি যে এটা আসলে খুব বেশি কাজ করছে না। কারণ কোনো কোনো এলাকাতে, ঢাকাতে আপনি দেখবেন যে কোনো কোনো মানুষ দিনে 7টা কম্বল পেয়ে গেছে, তিনি পরের দিন 5টা বিক্রি করে দিয়ে বাজার করবেন, না হলে গাঁজা খাবেন, মাদক সেবন করবেন। তাহলে এটাকে কিভাবে একটা ফরম্যাটে নিয়ে আসা যায়? শীতবস্ত্র বিতরণ, আমরা বাহিরের ইউরোপিয়ান অনেকগুলো দেশের মডেলে দেখেছি যে শীতকালীন একটা ভাতা তারা দেয় কয়েকটা কারণে। যেমন ইংল্যান্ডে আছে ফুয়েল বেনিফিট আছে একটা, যে শীতকালে যেহেতু আপনার বিদ্যুতের খরচ বেশি হয়, হিটার জ্বালাইতে হয় ওখানে, বাংলাদেশে ঠিক উল্টাটা চিন্তা করেন। শীতকালে আপনার গ্যাস খরচ বেশি করতে হয়, কারণ হচ্ছে গ্যাসকে টানতে হয়, পাইপলাইনগুলো ঠান্ডার দেশে জমে যায়, এনার্জি বেশি খরচ করতে হয়, ওখানে বিলটা বেশি আসে শীতকালে। তো সরকার সেই কারণে যেটা করে, একটা শীতকালীন ভাতা দেয় প্রত্যেকটা ফ্যামিলিকে, যেন এই সংক্রান্ত অভাব অনটন সংসারগুলোতে মধ্যবিত্ততে টানাপোড়েন তৈরি না করে। সেক্ষেত্রে আমরা যেহেতু রাষ্ট্র প্রায় 89 লক্ষ থেকে 1 কোটি মানুষকে ভাতা দিচ্ছে, বিভিন্ন ধরনের ভাতা, তারা একটা মিনস টেস্টিং সিস্টেম করে একটা শীতকালীন ভাতা দিতে পারে কিনা, যে ভাসমান জনগোষ্ঠী যাদেরকে আমরা শীত কাপড় দিচ্ছি, তারা একটা আনপ্রোডাক্টিভ জিনিস না পেয়ে একটা পার্মানেন্ট সলিউশনের দিকে যেন যেতে পারে। যাকে আমি কম্বল দিচ্ছি তার হয়তো আসলে কম্বল দরকার নাই, তার হয়তো একটা বাচ্চার সোয়েটার দরকার। যাকে আমি একটা বড় সোয়েটার দিচ্ছি তার আসলে একটা বড় সোয়েটার দরকার ছিল না, তার মেয়ের একটা কার্ডিগান দরকার ছিল। তাহলে টাকা দিলে যেটা হতে পারে, শীতকালীন ভাতা দিলে, যে এই ভাতার মাধ্যমে আমার দুস্থ জনগোষ্ঠী যারা আছেন, গরিব মানুষ, ভাসমান মানুষ, তারা তাদের প্রয়োজনটা কিনে নিতে পারবে, আসলে কি লাগবে, এবং এটার মধ্য দিয়ে একটা অর্থনীতি চালু হবে। সেক্ষেত্রে বেসরকারি উদ্যোগেও যারা করছেন তাদেরকে আমরা আবেদন করব যে দয়া করে আপনারা এরকম আনপ্রোডাক্টিভ, মানে র্যান্ডম রাস্তায় রাতের বেলা নেমে গাড়ি থেকে আপনি কম্বল দিয়ে দিলেন, কাকে দিলেন, তার দরকার ছিল কিনা, তার 7টা দরকার না 5টা দরকার, যার শোয়ার জায়গা নাই তাকে আপনি কম্বল দিয়ে সমাধানটা কোথায় হবে, সেইটা আমাদের আর একটু ভেবে দেখা দরকার তাদের, যে আসলে কোন জায়গাতে হেল্প করলে এই গরিব মানুষগুলোর, ভাসমান মানুষের সবচেয়ে উপকার হবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে যারা ভিক্ষা করেন, ভাসমান মানুষ আছেন, তাদেরকে পুনর্বাসন করা। একটা রাষ্ট্র 53 বছর পরে এসে শীতের বেলায়, শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন, 11টা 12টায় দেখবেন মা 2টা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে, এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই। আপনি পুনর্বাসন কেন্দ্র করেন। শীতকালে আমরা দেশের বাইরে দেখেছি, আপনার শীতকালে খুব কম দামে হোস্টেল পাওয়া যায়, 10 পাউন্ডে আপনি হোস্টেল পাবেন। তাহলে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার, যে আপনি হোস্টেল করবেন যেখানে রাতে থাকার, গোসল করার, ঘুমানোর একটা বন্দোবস্ত থাকবে, সস্তায় খাওয়ার বন্দোবস্ত থাকবে, সরকার সাবসিডি দিবে, অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা মানবিক আছেন তারা এই ধরনের হোস্টেল চালু করেন ভাসমান লোকদের জন্য। তাহলে রাতের বেলায় আমার এই গরিব নাগরিকরা রাস্তায় না ঘুমায় শীতের মধ্যে, তারা হোস্টেলে গিয়ে 20 টাকা, 50 টাকা, 100 টাকায় থাকতে পারবেন, ঘুমাতে পারবেন, গোসল করতে পারবেন, এবং তাদের হাইজিন মেনটেন করা সম্ভব। এই মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক রোগ বালাইতে আক্রান্ত হচ্ছেন, এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসা নিতে হচ্ছে। রাষ্ট্রের কিন্তু ব্যয় করতে হচ্ছে টাকাটা, রং জায়গাতে রং সময়ে ব্যয় করতে হচ্ছে। তো সেই জায়গাতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তৃতীয় একটা বিষয় হচ্ছে যে আমাদের শীতের সবজি এবং ফল যেটা আছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা বড় জায়গা দেখবেন যে আমরা আমাদের যে সবজি অথবা ফল যেটা উৎপাদন করে আমাদের কৃষকরা,
সেটা আমরা ভালোভাবে আসলে সংরক্ষণ করতে পারি না। এবং এইটা ধরেন এই যে এখন প্রচুর আলু আসতেছে, কয়দিন পরে আপনি দেখবেন যে আলুর দাম এত কমে গেছে যে কৃষক আলু আর তুলছে না ক্ষেত থেকে, ওই আলুটা খেতে পচে যাবে। কিন্তু আমার যদি প্রফেশনাল কোল্ড স্টোরেজ থাকে, যেটা সাধারণত আমাকে উপজেলা শহর অথবা ট্রেন স্টেশনের পাশে করা দরকার, যেন এটা সহজে ট্রান্সপোর্ট করে ঢাকা থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে পাঠানো যায়, বিপণন ব্যবস্থাপনাটা যেন, মার্কেটিংটা যেন একটা সফিস্টিকেটেড করা যায়। তো সেই জায়গাতে আমরা সরকারকে আহ্বান করছি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই জায়গাটাতে আমাদের সবজি, আমাদের ফল যেন নষ্ট না হয়, শীতকালীন সবজিটাকে কিভাবে প্রিজার্ভ করা যায়, যেটা আপনি অ্যাটলিস্ট বর্ষাকাল পর্যন্ত টানতে পারবেন, এই শীতকাল পেরিয়ে গেলেও যেন 3-4 মাস 6 মাস পর্যন্ত আপনি টানতে পারেন, সেখানের একটা মানে সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থা তৈরি করা দরকার এই শীতের সবজি সংরক্ষণের ক্ষেত্রে, যেন আমার কৃষক ক্ষতিগ্রস্ত না হয়, ভোক্তারাও বেশি দামে পণ্য কিনে খেতে না হয়। চতুর্থত একটা দেখলাম গ্রামে গঞ্জে আপনার এখন প্রচুর লোডশেডিং হচ্ছে এখনো। তো আমাদের একটা হইল যে কুইক রেন্টালের নামে প্রচুর লুটপাট হয়েছে বিদ্যুৎ কেন্দ্রিক, সেগুলো আছে, কিন্তু শীতকালে তো আমার প্রয়োজন অনেক কম। আমার গরমে ধরেন প্রত্যেক দিন আমার 15 থেকে 16,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, কিন্তু এখন তো আমার 10 থেকে 11,000 লাগে। তাহলে কি আমার প্রোডাকশন এত কমে গেছে? তাহলে আমার বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না কেন? এবং সেটা কেন পল্লী বিদ্যুৎ এবং আমার গ্রামের নাগরিকদেরকে এটা বেশি ভোগ করতে হচ্ছে? একটা পার্টিকুলার রিজন যেটা আমরা দেশে ঘুরে দেখলাম, সেটা হচ্ছে এই সময়টাতে প্রচুর চাষের কারণে পানি দিতে হচ্ছে। এবং আগে যেটা কৃষকরা ডিজেল চালিত মেশিন ব্যবহার করত পানি উঠানোর জন্য এবং খেতে দেবার জন্য, ইদানিং তারা এটা আপনার বিদ্যুতের লাইন সরবরাহ করে দেয়া হচ্ছে। যেমন বরেন্দ্রভূমি অঞ্চলে দেখলাম যেটা সেন্ট্রালি বিদ্যুতের মাধ্যমে তারা পানিটা সরবরাহ করছে। তাহলে পল্লী বিদ্যুতের একটা বড় অংশ হচ্ছে এই পানির আয়োজন করতে চলে যাচ্ছে। তাহলে সরকারের প্রতি আমাদের আহ্বান হচ্ছে যে আপনারা গ্রামের নাগরিকদেরকে গরমের সময় বিদ্যুৎ দিতে পারছেন না, শীতকালে পর্যন্ত বিদ্যুৎ দিতে পারছেন না, এই বাস্তবতাকে কিভাবে আপনারা অ্যাড্রেস করবেন, আপনাদেরকে অবিলম্বে সেটার রোডম্যাপ তুলে ধরতে হবে। এবং সেক্ষেত্রে আমরা বাস্তববাদী পরিকল্পনা চাচ্ছি। কিন্তু আমরা দেখলাম গত কয়েক মাস আগে নবায়নযোগ্য জ্বালানির যে বিদেশি বিনিয়োগের 35-34টা কোম্পানি ছিল, এই কোম্পানিগুলোর কাজ আপনারা সাসপেন্ড করে দিয়েছেন। বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট আছে যমুনার চরে, সেখান থেকে তারা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। যেহেতু এখানে লুটপাটের সুযোগ নাই, আমলারা এই প্রজেক্টটা চালু করার ব্যাপারে কোনো আগ্রহ দেখাচ্ছে না এবং এটার পুরো ফান্ড বিদেশ থেকে আসবে, বাংলাদেশকে 1 টাকা খরচ করতে হবে না। তাহলে এই বিদেশি বিনিয়োগগুলো আমি কেন নিচ্ছি না? আমার উৎপাদন কেন বাড়াচ্ছি না? আমার দেশের সোলার প্যানেল তৈরি হচ্ছে, তার কোয়ালিটি হয়তো খুব ভালো না, তাহলে আপনি জাপান থেকে আনেন, ভারত থেকে কেন আনছেন? জাপান হচ্ছে সূর্যের আলোটার 42% পর্যন্ত ক্যাপাসিটি সে নিতে পারে, সে ধারণ করতে পারে। তাহলে একটা বেস্ট কোয়ালিটি সোলার প্যানেল ইদার আমাকে তৈরি করতে হবে আমার দেশে, তা না হলে বেস্ট কোয়ালিটি প্রযুক্তি ট্রান্সফারের চুক্তিতে আমাকে তাকে আনতে হবে। এনে নবায়নযোগ্য জ্বালানির কোম্পানিগুলোকে আপনি সচল করেন, যমুনার চরে বিশ্ব ব্যাংকের যে প্রজেক্ট আছে সেটাকে সচল করেন, সচল করে বিদ্যুতের প্রক্রিয়াটাকে কিভাবে কুইক রেন্টালের এই লুটপাটের বাইরে নিয়ে আসা যায় এবং জনবান্ধব করা যায়, সেই জায়গাতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শীতকালীন আরেকটা জনদুর্ভোগ হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট। এমনিতেই আমাদের দেশে প্রচুর রোড অ্যাক্সিডেন্ট আছে। যেহেতু আমাদের ট্রাফিক সিগন্যাল সিস্টেম নাই বাংলাদেশে, আমাদের এই ধোঁয়া এবং কুয়াশার কারণে রাস্তাঘাটের পরিবেশ আরও বেশি অনিরাপদ হয়ে গেছে এবং প্রচুর দুর্ঘটনা দেখবেন গরমের সময় থেকে শীতকালে বেড়ে যায়। অতএব যে জায়গাগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এই জায়গাগুলোর ব্যাপারে কিন্তু বুয়েট যাত্রী কল্যাণ সমিতি, বুয়েটতে তারপরে হচ্ছে আপনার রোড সেফটি ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই আন্দোলন, এদের প্রত্যেকের কিন্তু গবেষণা আছে যে কি করা দরকার ইমিডিয়েটলি, কোন রাস্তার কোন এলাকার শহরের মোড়ে স্পিড ব্রেকার বসানো দরকার অথবা অন্য কোনো ইউটার্নের ব্যবস্থা করা দরকার। আমরা দ্রুত গতিতে অবিলম্বে সরকারকে আহ্বান করছি এগুলোর উদ্যোগ নেন। শীতকালে আমার হাজার হাজার নাগরিককে এই রাস্তার দুর্ঘটনা থেকে তাদেরকে বাঁচান। সর্বশেষ যেটা বলছি সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শীতের আয়োজন, শীতের উৎসবগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের যে নবান্ন ছিল, আমাদের সংস্কৃতি ধারণ করবার যে পিঠা পায়েসের যে আয়োজনগুলো ছিল আমাদের গ্রামে গঞ্জে, সেগুলো হারিয়ে যাচ্ছে। আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় আছেন যিনি দায়িত্বে, তাকে দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই হাজার বছরের যে আমার এই জমিনের, আমার এই জনপদের যে ঐতিহ্য, আমার যে শীতকালের আমেজ ধরে রাখার যে ঐতিহ্য, সেটাকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পাড়ায়, মহল্লায়, গ্রামে গঞ্জে কিভাবে কালচার আকারে, আমার যাপিত জীবন আকারে
তুলে ধরা যায় সেই ব্যাপারে আপনারা ইমিডিয়েটলি উদ্যোগ নেবেন এবং আমার শীতকালীন অনুষ্ঠানটাকে, আমার শীতকালীন সংস্কৃতিকে জাতির কাছে এবং বিদেশের কাছে তুলে ধরবেন। এইটা একটা বড় জায়গা আমার জাতিকে জাতি হিসাবে পৃথিবীর কাছে তুলে ধরবার, এবং সেই জায়গাতে আমরা দাবি করছি শীতকালীন যে আয়োজনগুলো আমরা ছোটবেলায় দেখেছি সেগুলো সংরক্ষণ করে নতুন প্রজন্মের উপযোগী করে আরবান সেটআপে সেগুলো ফিরায় নিয়ে আসা দরকার।